হ্যাঁ, রেকর্ডিং চালিয়ে দিয়েছি। সাউন্ড ক্লিয়ার আছে তো একদম? তোমাদের একটু জানিয়ে দাও তো, একদম পরিষ্কার তো? ঠিক আছে, চলো। আহ, আমি শুরু করে দিই, আরো অনেকে জয়েন করবে, আমরা স্টার্ট করি। দেখো, আর্টিকেল 17 প্রথমে যেটা বলা হয়েছে সেটা হলো অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। এখন প্রশ্ন হলো অ্যাবলিশন অফ আনটাচেবিলিটির মানে কি? দেখো, আনটাচেবিলিটির বাংলা হলো অস্পৃশ্যতা। নিচে বাংলাটা দেওয়া আছে, দেখে নিতে পারো। অস্পৃশ্যতার বিলুপ্তি বা অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হচ্ছে আর্টিকেল 17-এ। স্পেসিফিক্যালি যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো আনটাচেবিলিটির মানে কি, সেটা হলো কাস্টের ভিত্তিতে, কাস্টের ভিত্তিতে তুমি যদি একজন মানুষকে সোশ্যালি বয়কট করো, সামাজিক ভাবে তুমি যদি তাকে বয়কট করো কাস্টের ভিত্তিতে, সেটাকে আমরা বলে থাকি আনটাচেবিলিটি। ধরো, তুমি একটা রেস্টুরেন্টে খেতে গেছো, সেখানে তোমাকে বলা হলো, ও আচ্ছা আপনি, হ্যাঁ, তো তোমাকে বলা হলো আচ্ছা আপনি শিডিউল কাস্ট, তাহলে আপনাকে এখানে অ্যালাউ করা হবে না। বা ধরো তুমি একটা হোটেলে গেছো, বলা হলো আপনি শিডিউল কাস্ট, এখানে আপনাকে অ্যালাউ করা হবে না। বা ধরো এমন ঘটনা ঘটেছে যে তুমি হয়তো একটা হাসপাতালে গেছো, কিন্তু কোনো কারণে তোমাকে সেখানে ট্রিটমেন্ট করা হচ্ছে না, বিকজ তুমি পিছিয়ে পড়া একটা জাতি থেকে বিলং করো। এটা কিন্তু রেস্টুরেন্টে হতে পারে, হাসপাতালে হতে পারে, বা যে কোনো সোশ্যাল জায়গা। ধরো তুমি চুল কাটতে গেছো, সেখানে বলা হলো আপনি পিছিয়ে পড়া এসটি, আপনার আমরা চুল কাটবো না। দোকানে গেছো, সেখানে তোমাকে জিনিস দিতে অস্বীকার করা হলো। তো এই জিনিসটাকে বলে সোশ্যালি বয়কট। এবং তোমাকে যদি সোশ্যালি বয়কট করা হয়, তোমার জাতের কথা, মানে জাতের বেসিসে, তোমার জাত তুলে যদি তোমাকে অপমান করে তোমাকে যদি সোশ্যালি বয়কট করা হয়, এই ঘটনা যদি ঘটে, সেটাকে আমরা বলি আনটাচেবিলিটি। আমাদের কনস্টিটিউশনে কিন্তু পুরোপুরি ভাবে আনটাচেবিলিটি কিন্তু ব্যান, ঠিক আছে? এবং আর্টিকেল 17 সেটা বলা আছে, যদি কোনো কারণে কোনো মানুষ আনটাচেবিলিটির শিকার হয়, তাহলে তার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশনের জন্য সে কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারে, সে কিন্তু হাইকোর্টে অ্যাপ্রোচ করতে পারে। তার সেই অধিকার আছে, বিকজ আনটাচেবিলিটিকে অ্যাবলিশ করার কথা বলা হয়েছে আমাদের সংবিধানে আর্টিকেল 17-এ। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? জিনিসটা ক্লিয়ার হয়েছে? আনটাচেবিলিটি মানে কি, সেটাকে অ্যাবলিশ করা হচ্ছে, সবাই বুঝেছো? কনফার্ম করো। ঠিক আছে, এবার ধরো আমি একটা এক্সাম্পল বলছি, কেন এখানে গুলিয়ে যেতে পারে। ধরো, লেটস সে তুমি আহ, হয়তো বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেছো, দার্জিলিং এ ঘুরতে গেছো। এবার সেখানে বন্ধুদের সাথে তোমার ঝগড়া হলো, তাই জন্য বন্ধুরা তোমার সাথে খাচ্ছে না, তোমার সাথে একসাথে গল্প করছে না, তোমার সাথে ঘুমোচ্ছে অন্য ঘরে। এই ক্ষেত্রে তুমি আনটাচেবিলিটি বলতে পারবে না, কারণ তোমার বন্ধুরা তোমাকে বয়কট করেছে, এটা ঠিকই, কিন্তু তোমার বন্ধুরা তোমাকে তোমার জাতের কারণে বয়কট করেনি, ঝগড়া হয়েছে বলে বয়কট করেছে। অর্থাৎ যখনই সামাজিক ভাবে তোমাকে কেউ বয়কট করবে বিকজ অফ ইউর কাস্ট, দেন সেটা হলো আনটাচেবিলিটি। সেটাকে অ্যাবলিশ করার কথা বলা আছে আর্টিকেল 17-এ। সোজা, কিন্তু সোজা হলেও এই আর্টিকেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা বারবার পরীক্ষায় তোমাদের আসে, এটা দেখে নেবে। নেক্সট চলে যাও, আমরা চলে যাই আর্টিকেল 18। আর্টিকেল 18-এ কি বলা হচ্ছে? অ্যাবলিশন অফ টাইটেলস এক্সেপ্ট মিলিটারি অ্যান্ড একাডেমিক ডিস্টিংশন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যে এখানে কিন্তু সেই টাইটেল গুলোর কথাই বলা হয়েছে, যে টাইটেল গুলো এক সময় আমাদেরকে ব্রিটিশরা দিয়েছিল। এক সময় ব্রিটিশরা ভারতীয়দের অনেক টাইটেল দিত। টাইটেল মানে সমস্ত সাধারণ লোকেদের দিত না, যারা একটু জমিদার শ্রেণীর মানুষ এদেরকে দিত। কেন দিত? তার কারণ আছে। কারণ এই ব্রিটিশরা কিন্তু যেমন চাইতো না ভারত স্বাধীন হোক, তেমন এই জমিদার শ্রেণীর মানুষজন চাইতো যে ভারত দীর্ঘদিন যেন আহ, মানে দীর্ঘদিন যেন পরাধীন হিসেবে থাকে। কারণ আছে, আমি একটা এক্সাম্পল বলছি। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, এর পেছনে ইতিহাসের ঐতিহাসিক কারণটা কি। যখন অধীনতামূলক মিত্রতা নীতি নিয়ে আসে লর্ড ওয়েলেসলি, যেটাকে তোমরা ইংরেজিতে বলো সাবসিডিয়ারি অ্যালায়েন্স, সেখানে একটা কথা বলা ছিল যে ওয়েলেসলি গেছে হায়দ্রাবাদের নিজামের কাছে, বলছে নিজাম তোমার ভয় করে যদি তোমার হায়দ্রাবাদ, তোমার এই এত সুন্দর হায়দ্রাবাদ যদি তোমার থেকে কেউ কেড়ে নেয়? তখন নিজাম বলছে, হ্যাঁ মাঝে মাঝে এই ভয়টা আমার করে। বলছে না, এরকম তো হতেই পারে। ধরো আজকে মুঘল, মারাঠা, এরা সবাই এক হয়ে গিয়ে তোমার হায়দ্রাবাদ তোমার থেকে নিয়ে নিল, নবাবরা, তাহলে তোমার কি হবে? তখন ওয়েলেসলি বলছে, এটা নিয়ে স্যার আমিও খুব টেনসড, চিন্তিত। তখন বলছে একটা উপায় আছে, তোমরা একটা কাজ করো, তোমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, ব্রিটিশদেরকে পুরো হায়দ্রাবাদটা কন্ট্রোল করতে দাও, হায়দ্রাবাদের পুরো মিলিটারি প্রোটেকশন আমরা দেবো তোমাদেরকে,
ডিফেন্স, পুরো ডিফেন্সটা আমরা দেখে নেবো যাতে অন্য কেউ অ্যাটাক না করে। তার বদলে হায়দ্রাবাদের রেভিনিউ কালেকশনের দায়িত্ব, হায়দ্রাবাদের অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব আমাদেরকে দিয়ে দাও। তার মানে দেশীয় রাজাদের ইনসিকিউরিটিকে কাজে লাগিয়ে, দেশীয় জমিদার শ্রেণীর মানুষ জোরদারদের ইনসিকিউরিটিকে কাজে লাগিয়ে তাদের থেকে একটা একটা করে জায়গা দখল করা হয়েছিল। এবার হায়দ্রাবাদের নিজামের মনে হচ্ছে যতদিন বাবা এই ব্রিটিশরা থাকে ততদিন আমার মঙ্গল, ততদিন কেউ আমার থেকে আমার হায়দ্রাবাদ কাটতে পারবে না। কিন্তু আদতে যে তাকে বোকা বানিয়ে তার গোটা হায়দ্রাবাদের কন্ট্রোলটা ব্রিটিশ নিয়ে নিয়েছে সেটা ওরা বুঝতে পারলো না। এখন এই ধরনের মানুষরা সবসময় চাইতো দীর্ঘদিন ব্রিটিশরা ভারতবর্ষে থাকুক, এবং ব্রিটিশরাও তাদেরকে খুশি করার জন্য বিভিন্ন টাইটেল দিত, চৌধুরী, ঠিক আছে, এই সমস্ত টাইটেল তোমরা জানো, ঠিক আছে। তো এবার এই টাইটেল গুলো দেওয়ার কারণটা হলো এটাই, যাতে একটা পারস্পরিক সম্পর্ক ভালো থাকে, বুঝতে পারলে? এবার এই টাইটেল গুলো কিন্তু আমাদের সমাজে একটা ডিসক্রিপেন্সি তৈরি করলো। কি ধরনের ডিভিশন তৈরি করলো, ডিসক্রিপেন্সি তৈরি করলো? ধরো বই পড়ে দেখো, মানে স্বাধীনতার পরে বলছি আর কি, ওই দেখো চৌধুরীর ছেলে আসছে, ওই দেখো রায়বাহাদুরের ছেলে আসছে, ওই দেখো রাজবাহাদুরের ছেলে আসছে। কারণ তুমি রায়বাহাদুর, রাজবাহাদুর, চৌধুরী এই টাইটেল গুলো কিন্তু বংশ পরম্পরা মানুষের থাকতো, হেরিডিটাল টাইটেলস, দাদু, বাবা, ছেলে সবাই পাচ্ছে। স্বাধীনতার পরে এগুলো তো একটা সমাজে মানে বৈষম্যের সৃষ্টি করলো। যেখানে আমরা ইকুয়ালিটির কথা বলছি সেখানে হঠাৎ করে দেখছি আনইকুয়ালিটি হয়ে যাচ্ছে সমাজে, বিকজ এই টাইটেল গুলো দেওয়া হয়েছে বলে। এবং তারপর ভারত সরকার ডিসিশন নেয় যে আমরা এই টাইটেল গুলোকে অ্যাবলিশ করব। তার জন্য কনস্টিটিউশনে একটা আর্টিকেল ইনসার্ট করা হয়, সেটা হলো আর্টিকেল 18। এই টাইটেল গুলোকে অ্যাবলিশ করার কথা বলা হচ্ছে। তবে যদি তুমি কোনো মিলিটারি টাইটেল তোমার থাকে, মাথায় রাখবে মিলিটারি টাইটেল কিন্তু তুমি অর্জন করেছো তোমার পারফরমেন্সের জন্য, তোমার বাবা দাদুর থেকে নয়। জেনারেল বলো, ব্রিগেডিয়ার বলো, ক্যাপ্টেন বলো, এই টাইটেল গুলো তোমার নিজস্ব মানে প্রতিভার জন্য তুমি পেয়েছো। আবার তুমি যদি পিএইচডি কমপ্লিট করো, তোমার যদি নামের আগে একটা ডক্টরেট বসে। তুমি যদি এমবিবিএস করো, তোমার নামের আগে একটা ডক্টরেট বসে। তুমি যদি সিএ করো, তোমার নামের আগে একটা সিএ বসে। তুমি যদি কখনো তোমার পড়াশোনা কমপ্লিট করো, তোমার নামের আগে একটা অ্যাডভোকেট বসে, ঠিক আছে। তাহলে এগুলো তো তোমার একাডেমিক ডিস্টিংশন, এ তো দাদা বাবা মানে বাবা বা দাদুর থেকে পাওয়া নয়। তো ন্যাচারালি সেই টাইটেল গুলো কখনোই অ্যাবলিশ করবে না রাষ্ট্র, সেগুলো সবসময় থাকবে। আদারওয়াইজ এই যে ব্রিটিশ প্রদত্ত টাইটেল, যেগুলো বংশানুক্রমিক ভাবে আগে কিছু মানুষ এনজয় করে এসছে, যেগুলো সমাজে শুধুমাত্র আনইকুয়ালিটি সৃষ্টি করে, সেগুলোকে পুরোপুরি ভাবে অ্যাবলিশ করার কথা আর্টিকেল 18-এ বলা হয়েছে। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার কিনা কনফার্ম করো। বুঝতে পেরেছো? অরূপ, আচ্ছা, প্রিয়াঙ্কা আসছি। অরূপ বোধহয়, অরূপ, আচ্ছা প্রিয়াঙ্কা নয়, শালিনী বলেছো। অরূপ কি কিছু কোশ্চেন করছো? আসছি শালিনী, আসছি তোর কাছে। হম, শালিনী কে, অরূপ কি কিছু প্রশ্ন করছে? হাত হাত পড়ে গেছে, আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শালিনী কল, কি বলছি বল। হুম, হ্যাঁ। প্রথমত হলো পদ্মভূষণ বা মানে আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে এটা নিয়ে, ঠিক আছে। মাথায় রাখবে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, ইভেন আমাদের যে আর্মি যে সমস্ত রেকগনিশন আমরা পাই, যেমন পরমবীর চক্র, বীর চক্র, মহাবীর চক্র, অশোক চক্র, কীর্তি চক্র, শৌর্য চক্র। আমাদের তো বেসিক্যালি দু ধরনের অ্যাওয়ার্ড হয়, ভালো করে সবাই শোনো, শালিনী প্রশ্নটা খুব ভালো। আমাদের তো দু ধরনের অ্যাওয়ার্ড হয়, একটা হলো আর্মি রেকগনিশন হয়, সেটা আবার দু ধরনের হয়। যুদ্ধের ক্ষেত্রে পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র, শান্তির সময় অশোক চক্র, কীর্তি চক্র, শৌর্য চক্র। আর নর্মালি আমাদের সিভিলিয়ানদের জন্য যেগুলো হয়, সবচেয়ে ওপরে ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। মাথায় রাখবে আমাদের কিন্তু পরিষ্কার করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এইগুলো কিন্তু কোনো টাইটেল নয়। এগুলো হলো সমাজের প্রতি তোমার যে দায়বদ্ধতা, তোমার যে কন্ট্রিবিউশন, সেটার জন্য ভারত সরকার তোমাকে একটা সম্মান দিচ্ছে। এবং টাইটেল নয় বলেই এগুলো কিন্তু আমরা নামের আগে ইউজ করতে পারবো না। অনেকে কিন্তু ইউজ করে, সেটা কিন্তু ভুল। কিছুদিন আগে আমি ইনফ্যাক্ট আগের ক্লাসে এটা বলেও ছিলাম, আমাদের পাড়ায় এসেছিল কুমার শানু। ওই দুর্গাপূজার পরে ফাংশন হয়, কুমার শানু ফাংশন করতে এসছে। তো দেখলাম স্টেজে ওই অ্যাড দিয়েছে ওরা, ছেলেরা, ক্লাবের ছেলেরা লিখে রেখে দিয়েছে পদ্মশ্রী কুমার শানু নাইট। আমি ওদেরকে বললাম হ্যাঁ রে, এইটা কিন্তু ভুল। তখন বললো তাহলে কি করবো, কারণ আমি যেহেতু পড়াশোনা করেছি সেসব নিয়ে জানে। তো আমি বললাম পদ্মশ্রীটা কেটে দে, শুধু কুমার শানু নাইট কর। বলছে শুধু কুমার শানু নাইট হলে একটু শুনতে কেমন লাগছে। আমি বললাম তাহলে করে দে মেলোডিয়াস কিং কুমার শানু নাইট, বা এটা লিখে দে যে মেলোডি কিং শানু নাইট,
ঠিক আছে, এরকম লিখে দে, কিন্তু পদ্মশ্রী কথাটা লিখবি না। এবার আমি এত এক্সপ্লেনেশন দেখে করি কি ওরা সেই অনুযায়ী চেঞ্জ করে দেয়, আমাদের ক্লাবের সব ছেলে পুলে। তো অ্যাকচুয়ালি অ্যাজ পার দ্য কনস্টিটিউশন, অ্যাজ পার দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট, যেহেতু এটা কোনো টাইটেল নয়, টাইটেল সবসময় মানুষ নামের আগে লেখে। ঠিক আছে, আচ্ছা তুমি বলবে আচ্ছা আমাদের যে টাইটেল গুলো এখানে শালিনী দাস, প্রিয়াঙ্কা পান্ডা, অরূপ জানা, এই যে দাস জানা পান্ডা, এগুলো কিন্তু টাইটেল নয়। আমরা বলি টাইটেল, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি সারনেম। ঠিক আছে, টাইটেল সবসময় নামের আগে ইউজ হয়, যেমন স্যার ইয়ান বথাম, স্যার ভিভিয়ান রিচার্ডস, এই স্যার হলো একটা টাইটেল। ঠিক আছে, তো আমাদের দেশে কিন্তু পদ্মশ্রী, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, ভারতরত্ন এগুলো টাইটেল হিসেবে ইউজ করা যাবে না। এবং এগুলো হলো জাস্ট একটা রেকগনিশন, তোমাকে সম্মান দিচ্ছে রাষ্ট্র তোমার কাজের কন্ট্রিবিউশনের জন্য। দিজ আর নট টাইটেল, দিজ আর রেসপেক্ট, সম্মান। বোঝাতে পেরেছি শালিনী? সুপ্রিম কোর্টের জাজমেন্ট, মানে সুপ্রিম কোর্ট এটা বলেছে। ঠিক আছে, আর টাইটেল, এগুলো টাইটেল নয়, টাইটেল হিসেবে ইউজও করা যাবে না। আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, সেটা হলো, আসছি আসছি, হ্যাঁ আসছি, কমলকান্ত আসছি, এটা বলে দিই তারপর আসছি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যারা ভারতীয় তারা কিন্তু বাইরের দেশ থেকে কোনো টাইটেল নিতে পারবে না। তুমি সম্মান নিতে পারো, ফ্রান্সের সম্মান নিতে পারো, লিজিয়ন অফ দ্য অনার নিতে পারো, ভুটানের হাইয়েস্ট অ্যাওয়ার্ড নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি কোনো টাইটেল বাইরের দেশ থেকে নিতে পারবে না। যখন সুনীল গাভাস্কার প্রথম টেস্টে 10,000 রান করে, সেই সময় ব্রিটিশ কুইন এলিজাবেথ টু সুনীল গাভাস্কারকে স্যাড উপাধি দিতে চেয়েছিলেন, যেমন ভাবে বথামকে দেয়া আছে, রিচার্ডসকে দেয়া আছে এদেরকে। তখন কিন্তু সুনীল গাভাস্কার পরিষ্কার বলে দেয় যে না, আমি এই মুহূর্তে এটা নিতে পারবো না, কারণ আমাদের দেশের যারা জনগণ তারা বাইরের দেশ থেকে কোনো টাইটেল নিতে পারে না। আপনি যদি আমাকে কোনো প্রাইজ বা অ্যাওয়ার্ড দেন আমি ডেফিনেটলি নিতে পারি, বাট কোনো টাইটেল আমি নিতে পারবো না। কমলকান্ত বলো কি বলছো, এবার তোমার প্রশ্ন বলো। না না না, হিউম্যান রাইটস হলো এটা, আমি আগের দিন বলেছিলাম, হয়তো তুমি ছিলেন, আবার রেকর্ডিং দেখোনি, বলে দিচ্ছি। হিউম্যান রাইটস হলো সেই ধরনের রাইট যেটা পৃথিবীর সমস্ত মানুষ এনজয় করে। আজকে তোমার জন্ম ইথিওপিয়াতে হোক, তোমার জন্ম নামিবিয়াতে হোক, তোমার জন্ম আমেরিকায় হোক, তোমার জন্ম অস্ট্রেলিয়ায় হোক, গ্রিনল্যান্ডে হোক, ডেনমার্কে হোক, ইন্ডিয়ায় হোক, যেখানেই হোক না কেন, হিউম্যান রাইট হলো মানব অধিকার, মানবাধিকার। তুমি সেটা সমস্ত জায়গায় পাবে, সেটা কোনো সংবিধান প্রদত্ত অধিকার নয়। কিন্তু আমাদের দেশের সংবিধান যে অধিকারগুলো আমাদের দিয়েছে সেগুলো হলো কনস্টিটিউশনাল রাইটস। সেটা কনস্টিটিউশনাল রাইটস গুলো শুধু অ্যাপ্লিকেবল আমাদের ভারতবর্ষে যারা থাকে তাদের জন্য। যারা ভারতবর্ষে থাকা ভারতীয় তোমাদের মতো লোকজন, তাদেরকে সমস্ত মৌলিক অধিকার দেওয়া হয়েছে। যারা ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক, তাদেরকেও কিছু মৌলিক অধিকার দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, তাই হিউম্যান রাইটস আলাদা, কনস্টিটিউশনাল রাইটস আলাদা। আর কনস্টিটিউশনাল রাইটস এর মধ্যে সেই ধরনের অধিকার যেগুলো ভায়োলেট হলে তুমি সুপ্রিম কোর্ট, হাইকোর্টে ডিরেক্ট অ্যাপ্রোচ করতে পারো, লোয়ার কোর্টকে সারপাস করে, সেগুলো হলো মৌলিক মৌলিক অধিকার। তো ডেফিনেটলি মৌলিক অধিকার আর মানবাধিকার এক জিনিস না। ক্লিয়ার? হুম, আর কি কোশ্চেন বলো। These are not official title. These are not official title. একবার এক ইস্ট বেঙ্গলের সমর্থক আমাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা মোহনবাগান কি সত্যিই ভারতের জাতীয় ক্লাব? তোরা ভুলভাল বলিস। তো এটা নিয়ে একটা তর্ক বিতর্ক হয়। তখন আমি বলি যে আরটিআই করে আমরা, মানে ইস্ট বেঙ্গলের সমর্থকরা কি করেছে, আরটিআই করে বলেছে হুইচ ক্লাব ইজ দ্য ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া। তখন আনসার এসছে, এমন কোনো ভারতবর্ষের ক্লাব নেই যেটা ন্যাশনাল ক্লাব। তখন ওরা বলছে তাহলে ন্যাশনাল ক্লাব কেন মোহনবাগানকে বলা হয়? আমি তখন বললাম যে এটা কোনো অফিসিয়াল টাইটেল নয়। 1 নম্বর, যখন 1889 সালে মোহনবাগান ক্লাব তৈরি হয়েছিল, 1989 সালে মোহনবাগান ক্লাবের ছিল 100 বছর। 1989 সালে যখন মোহনবাগান ক্লাবের 100 বছর সেলিব্রেশন হচ্ছে, তখন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী, তখন তিনি কলকাতায় এসেছিলেন মোহনবাগান ক্লাবের 100 বছরের অনুষ্ঠান পূর্তিতে। তখন তিনি বলেছিলেন মোহনবাগান ক্লাবের ভারতের স্বাধীনতার প্রতি যে অবদান রয়েছে, খালি পায়ে খেলে ইংরেজদের হারানো, তার জন্য একে ন্যাশনাল ক্লাব বলে আমরা অভিহিত করছি। বাট এটা কোনো অফিসিয়াল ডেজিগনেশন ছিল না। আর মাথায় রাখবে, চাচাজি বলো, বাপু বলো, মহাত্মা গান্ধী বলো, বা নেতাজি বলো, বা বলো গুরুজি, ঠিক আছে, বা আমাদের এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ, এগুলো কিন্তু কোনো অফিসিয়াল রাষ্ট্রের প্রদত্ত টাইটেল নয়। এগুলো আমরা তাদের যে কাজ সেটার জন্য সেটার মাথায় রেখে বলি, রাষ্ট্র এদেরকে এই টাইটেল দেয়নি। ক্লিয়ার? বুঝতে পেরেছো?
অমিত কি বলছো আমি বলো, বুঝতে পারলাম না। রাজা রামমোহন রায়কে রাজা টাইটেলটা দিয়েছিল আকবর টু, সে কি ভারত সরকারের মধ্যে পড়ে? কোন যুগের টাইটেল? আমি তো যা বলছি ভারতের স্বাধীনতার পরে বলছি। ক্লিয়ার, বোঝা গেছে? চলো, আর্টিকেল 18 তোমাদের ডান। এবার আমরা নেক্সট চলে যাই, নেক্সট আর্টিকেল কি বলছে দেখি। নেক্সট আর্টিকেল বলছে নাকি আর্টিকেল 19। আর্টিকেল 19 এর বাংলা পরের স্লাইডে আছে, ঠিক আছে, এখানে দেখে নেবে। আমি ইংরেজিটা এক্সপ্লেন করে দিচ্ছি, বাংলাটা পরের স্লাইডে আছে, যদি কেউ দেখতে চাও দেখতে পারো। প্রথমে দেখো আর্টিকেল 19 বলতে মানে 19 থেকে আমরা এখানে রাইট টু ফ্রিডম পড়ছি। আর রাইট টু ফ্রিডমের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা পড়বো সেটা হলো স্বাধীনতার অধিকার। এবং এই যে প্রথম আর্টিকেল, আর্টিকেল 19, এখানে কিন্তু লিবার্টির কথা বলেছে। লিবার্টি, লিবার্টি বা ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়েছে আর্টিকেল 19 এ। প্রথমটা কি বলছে? ইট গ্যারেন্টিজ অল সিটিজেন সিক্স রাইট অ্যান্ড দেয়ার অ্যাজ ফলোজ। ছটা রাইটের কথা বলা হয়েছে। প্রথমটা রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তোমার বাক স্বাধীনতার অধিকার আছে এবং তোমার নিজের মতামত প্রকাশের অধিকার আছে। তুমি তোমার মতো করে এক্সপ্রেস করতে পারো নিজেকে এবং তুমি তোমার মতো করে কোনো কথা বলতে পারো। এবার তুমি বলবে আচ্ছা কথা বলার অধিকার তো বাক স্বাধীনতার অধিকার, তাহলে মত প্রকাশের অধিকার যেটা আপনি বলছেন স্যার এক্সপ্রেশন, সেটার মানে কি? দেখো সবকিছুতে তোমাকে কথা বলে বলতে হবে এমনটা মানে নেই। তুমি ভারত সরকারের বিরুদ্ধে কোনো একটা স্লোগান দিয়ে তা কোনো একটা গালাগালি না দিয়ে তুমি একটা নাটক করতে পারো, যার কন্টেন্টে তুমি ভারত সরকারের এগেনস্টে বা সরকারের অত্যাচারের এগেনস্টে তুমি একটা নাটক বানালে। তুমি একটা কবিতা লিখতে পারো সরকারের বিরুদ্ধে গিয়ে, বা যে কোনো কারো মানুষ তোমার এক্সপ্রেশন দেখাতে পারো কবিতার মাধ্যমে। বা এমনও হতে পারে যে তুমি হয়তো একটা কার্টুন আঁকলে, ঠিক আছে, সেটাও তুমি করতে পারো। আবার এমনও হতে পারে যে তুমি হয়তো সরকারের বিরুদ্ধে গিয়ে বা কোনো একজন অত্যাচারী মানুষের বিরুদ্ধে গিয়ে তুমি একটা সিনেমা বানালে, সেটাও তুমি করতে পারো। তাহলে সব সময় যে তোমাকে মুখেই কিছু বলতে হবে এমনটা কারণ কিছু বলা নেই। তুমি নিজেকে এক্সপ্রেসও করার মাধ্যমে তুমি তোমার আহ, সেটা মানে তুমি তোমার কারোর বিরুদ্ধে কিছু বলতে পারো বা তোমার নিজের মত প্রকাশ করতে পারো। এবার এইটা কেন লিবার্টি? কারণ লিবার্টি বা ব্যক্তি স্বাধীনতা মানেই হলো যে স্বাধীনতার থেকেও বেশি কিছু। কারণ একটা দেশের স্বাধীনতাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্স বা ফ্রিডম, কিন্তু যখন ব্যক্তি স্বাধীনতা হয় সেটাকে আমরা বলি একজন ইন্ডিভিজুয়াল মানুষের স্বাধীনতা। আচ্ছা তুমি কি খাবে, তুমি কি পড়বে, তুমি কি আহ ভাষায় কথা বলবে, ঠিক আছে, তুমি তোমার ইভেন কোন ধর্ম হবে, তোমার ইচ্ছে হলো তুমি বড় হয়ে তুমি দেখলে যে তুমি হিন্দুর ঘরে জন্মেছো কিন্তু তুমি পরে ক্রিশ্চিয়ানিটিতে নিজেকে ট্রান্সফার করলে, করতেই পারো। কারণ আলটিমেট তুমি কি খাবে, তুমি কি পড়বে, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, এটাই তোমার লিবার্টি। তাহলে যখন আমি তোমাকে বলছি তুমি তোমার মতো করে নাটক করতে পারবে, গান গাইতে পারবে, কার্টুন আঁকতে পারবে, তো তার মানেটা কি দাঁড়ায়? তার মানেটা এটাই দাঁড়ায় যে তোমার এক্সপ্রেশনের ক্ষমতা বা ফ্রিডম অফ স্পিচ রয়েছে। বাট হ্যাঁ, মাথায় রাখবে এটার মানে এটাই নয় যে তুমি যা ইচ্ছে তাই বলবে বা যা ইচ্ছে তাই করবে। তুমি যদি এমন কিছু বলো যার জন্য একটা রায়েট তৈরি হয়, তুমি যদি এমন কিছু বলো যার জন্য একটা আহ বলা যেতে পারে, বলতে পারো একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়, তুমি সেটা করতে পারবে না। বা তুমি এমন কিছু যদি কাজ করো যার জন্য এই ঘটনা ঘটে, সেটা ডেফিনেটলি তুমি করতে পারবে না। আদারওয়াইজ তোমার কাছে মৌলিক অধিকারের মধ্যে আর্টিকেল 19 এটা বলছে তোমার ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন রয়েছে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? নেক্সট চলে যাও, রাইট টু অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস। মাথায় রাখবে তুমি একটা জায়গাতে শান্তিপূর্ণভাবে অ্যাসেম্বল মানে জড়ো হতে পারো। অ্যাসেম্বল কথাটা মেনলি আমরা তখনই বলি যখন অনেক মানুষ একটা কাজের জন্যই জড়ো হয়। ধরো তুমি একটা বড় রাজনৈতিক ব্যক্তির মিটিং শুনতে গেছো, অ্যাসেম্বলি, এবং যখন তুমি সেই কাজটা করবে তখন অবশ্যই তোমাকে অস্ত্র শস্ত্র ছাড়া যেতে হবে। ইনফ্যাক্ট ধরো এর আগে যেটা হতো তোমরা জানো, পূর্ব উত্তরপ্রদেশে ইভেন পশ্চিম বিহারেও এমন অঞ্চল ছিল যেখানে আমরা দেখতাম যে বিয়ে শাদী হচ্ছে, লোকজন বন্দুক বন্দুক নিয়ে চলে যাচ্ছে, জামাইকে অভ্যর্থনা জানানোর জন্য ওপরে গুলি চালাচ্ছে। তো পরে সুপ্রিম কোর্ট থেকে এগুলোকে ব্যান করার কথা বলা হয়। কারণ কি হতে পারে, আজকে যদি তুমি বন্দুক নিয়ে যাও, হঠাৎ কোনো একটা ঝামেলা হলো, কেউ বন্দুক চালিয়ে দিল, খুনোখুনি হয়ে যেতে পারে। তো এবং সবচেয়ে বড় কথা, আমাদের দেশে এরকম লোকজন অস্ত্র অস্ত্র নিয়ে বেরোতে পারে না। এটা সিরিয়া, প্যালেস্তাইন, ইরান, ইরাক নয় যে লোকজন হাজার অস্ত্র নিয়ে বেরিয়ে পড়বে, যেটা ওখানে হয় সিভিল ওয়ার, তোমরা জানো। তো সেটাও এখানে বলা আছে।
নেক্সট বলা আছে রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, ইউনিয়ন অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটি। তুমি চাইলে তোমার মতো করে অ্যাসোসিয়েশন বানাতে পারো, ইউনিয়ন বানাতে পারো, পলিটিক্যাল পার্টি বানাতে পারো, কোঅপারেটিভ সোসাইটি বানাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মাথায় রাখবে এখানেও রেস্ট্রিকশন আছে। তুমি হয়তো এমন একটা পলিটিক্যাল পার্টি বানালে যারা ভারতের বিরুদ্ধে কথা বলছে, ভারতের ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি এগেনস্টে কথা বলছে। যেমন তোমরা জানো কয়েকদিন আগে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ব্যান করে দিয়েছিল, যে পার্টিকুলার পলিটিক্যাল পার্টিটার নাম হলো পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, বা ইনফ্যাক্ট মাওবাদী এদেরকেও ব্যান করা হয়েছে একাধিকবার, আরবান নকশাল। কারণ এরা কোনো ভোটে লড়বে না, এরা শুধু মানুষকে খুনটুন করে, তো এরা অবশ্যই ভারতের অখণ্ডতা নিয়ে কাজ করে, সেটা ঠিক নয়। রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, তুমি ভারতবর্ষের যে কোনো অংশে কিন্তু যেতে পারবে। এবং শুধু তাই নয়, ওখানে তুমি রিসাইড অ্যান্ড সেটেল করতে পারবে, ওখানে তুমি থাকতেও পারবে, সেটেলও করতে পারবে, এটাও মাথায় রেখো। বাট তার মানে আবার এটা নয় যে তুমি যে কোনো জায়গাতে মুভ করবে, এখানেও কিছু রেস্ট্রিকশন আছে। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বলছি, এখানে প্রথম যেটা মোস্ট ইম্পর্টেন্ট রেস্ট্রিকশন, সেটা হলো হঠাৎ ইচ্ছে হলো তুমি চলে গেলে আদিবাসীরা যেখানে থাকে, আন্দামানে যেখানে আদিবাসীরা থাকে, সেখানে গিয়ে বললে আমি এখানে একটা ফ্ল্যাট বানাবো। বা তোমার মনে হলো তুমি একটা ন্যাশনাল পার্কের ভেতরে তুমি গিয়ে ঠিক করে তুমি সেখানে একটা ফ্ল্যাট বানাবে। ঠিক আছে, এটা হয় না। তোমার ইচ্ছে হলো তুমি জলদাপাড়ার ভেতরে গিয়ে একটা ফ্ল্যাট বানাবে, এটা হয় না। তুমি সেখানে গিয়ে থাকবে, এটা হয় না। কারণ কিছু কিছু এমন অঞ্চল থাকে সেটা কিন্তু রেস্ট্রিক্টেড জোন। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। এরপর কি বলেছে দেখো, রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস। আচ্ছা, তোমার যে কোনো কাজ করার অধিকার আছে, তুমি যে কোনো অকুপেশন, ট্রেড বা বিজনেস করতে পারো। বাট তার মানে এটা নয় যে তুমি আইন ভেঙে কোনো কাজ করবে। ধরো যে কোনো অকুপেশন তুমি প্র্যাকটিস করতে পারো, তুমি বল তাহলে আমি এবার থেকে সিরিয়াল কিলিং করব, আমি এবার থেকে খুনি হয়ে কাজ করব, আমি এবার থেকে বোমের ব্যবসা করব, বেআইনি বোমের ব্যবসা করব। ঠিক আছে, আমি নারী পাচার, শিশু পাচার করবো, ডেফিনেটলি তুমি সেগুলো করতে পারো না। তোমাকে যে কোনো কাজের অধিকার দেওয়া হয়েছে মানে অবশ্যই আইনের আওতায় থেকে সেই কাজ তোমায় করতে হবে, এটা একটা ব্যাপার। যেমন ধরো ফর এক্সাম্পল, তোমার হঠাৎ ইচ্ছে হলো, তুমি বললে আমি এমবিবিএস পড়ে নিতে কি হয়েছে, আমি ডাক্তার হবো, বলে তুমি একটা সাদা কোট চাপিয়ে ব্লেজার চাপিয়ে চলে গেলে ডাক্তারখানায়, এ বলে আজকে থেকে আমি ডাক্তার। এটা হবে না, কারণ উইদাউট প্রপার ডিগ্রি তুমি কি করে ডাক্তার হবে। ঠিক আছে, ধরো তোমার হঠাৎ ইচ্ছে হলো, তুমি একটা কালো কোট চাপিয়ে তুমি যেহেতু লয়ার হয়ে গেছো, পাস করে গেছো ল, তুমি বললে আজকে থেকে আমি ওকালতি করবো। ওকালতি তুমি করতেই পারো, বাট অ্যাডভোকেসি তুমি করতে পারবে না। তুমি কোনো অ্যাডভোকেট হয়ে কাজ করতে পারবে না। এর একটাই কারণ, কারণ আমাদের কিন্তু কিছু রুলস আছে যেগুলো মেনে চলতে হয়, তবেই তাকে অ্যাডভোকেট করা যায়। আমাদের বার কাউন্সিল বলে একটা সংস্থা আছে, এই বার কাউন্সিলের রেজিস্টার মেম্বার তোমার হতে হবে, সেই পরীক্ষা তোমার পাস করতে হবে, তবেই তুমি মানে বার কাউন্সিল পাস যদি করে যাও, তবেই তুমি কিন্তু অ্যাডভোকেট হওয়ার যোগ্য, কারোর হয়ে সওয়াল করার যোগ্য, কালো কোটটা পড়ার যোগ্য। তো ন্যাচারালি তুমি বার কাউন্সিলের মেম্বার না হয়ে যদি কালো কোট পরে চলে যাও, তো তোমাকে তখন আটকানো হবে। এগুলো হলো এক্সেপশন। আদারওয়াইজ এই হলো 6টা ফান্ডামেন্টাল রাইট যেগুলো আর্টিকেল 19 এর আন্ডারে আছে। মোটামুটি সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। আর যদি কারোর কোশ্চেন থাকে তাও করতে পারো। ক্লিয়ার আছে তো? চলো আর্টিকেল 20 চলে যাও। প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। তোমাদের একটা ছোট ছোট টার্ম বলে দিই আগে, তাহলে বুঝতে সুবিধা হবে। কোন একজন ব্যক্তিকে যদি জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে নিয়ে যায়, এটাকে আমরা বলি ডিটেন। সাময়িক কিছু জিজ্ঞাসাবাদ করা হবে, জিজ্ঞাসাবাদ করে তাকে যদি মনে হয় যে না এ তেমন কিছু করেনি, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। আবার যদি আলোচনা করার পর, জিজ্ঞাসাবাদ করার পর পুলিশের মনে হয় যে না ডাল মে কুচ কালা হে, তখন যদি পুলিশের কিছু কথা অসঙ্গতি লাগে, তখন পুলিশ একে অ্যারেস্ট করতে পারে। অ্যারেস্ট আর ডিটেন করার আগে কিছু প্রোটেকশন তোমাকে সংবিধান দিয়েছে, সেটা কি দিয়েছে সেটা আমরা পরে পড়বো, সেটার কথা আর্টিকেল 22 বলা আছে। এবার অ্যারেস্ট করার পর তো পুলিশ তাকে কোনো শাস্তি দিতে পারে না, পুলিশ শুধুমাত্র আইন ভেঙেছে এটা ভেবে তাকে অ্যারেস্ট করতে পারে। এরপর তার বিচার শুরু হবে, ট্রায়াল হবে, এবং ট্রায়ালের পর ধরো সেই ব্যক্তি দুটো অপশন, আইদার তার এগেনস্টে কোনো প্রমাণ নেই, তাকে সেট রিলিজ করে দেওয়া হবে, অর্থাৎ পুলিশ প্রমাণ করতে পারেনি, চার্জশিট দিতে পারেনি,
একজন ব্যক্তিকে সে দোষী সেটা প্রমাণ করতে পুলিশকে একটা চার্জশিট জমা দিতে হয়, তো পুলিশ হয়তো মনে কোনটা করেনি, ঠিক আছে, তাকে ছেড়ে দিয়েছে, হয়তো চার্জশিট দিতে পারেনি, প্রমাণ দিতে পারেনি, ছেড়ে দিয়েছে, অথবা তার পানিশমেন্ট হয়, অথবা তার শাস্তি হয়, এটাকে আমরা বলি কনভিকশন। এই কনভিকশনের ক্ষেত্রে কিছু প্রোটেকশন আছে, অর্থাৎ একজন মানুষকে দোষী সাব্যস্ত করা হয় যখন, কনভিকশন মানে দোষী সাব্যস্ত, তখন যে প্রোটেকশন গুলো আছে সেগুলোর কথা আর্টিকেল 20 বোঝানো আছে। বলো, বুঝতে পেরেছো তো এই অবধি? যদি কারোর কোনো কোশ্চেন থাকে বলো। প্রোটেকশন কনভিকশন ক্লিয়ার হয়েছে? প্রোটেকশন মানে হলো স্পেসিফিক্যালি যেটা হচ্ছে মানে ডিটেনশন বা অ্যারেস্ট হয়েছে, তার এগেনস্টে তোমাকে মানে এ করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, আর সেখানে প্রোটেকশন তুমি যেটা পাবে সেটা আর্টিকেল 22 প্রোটেকশন পাবে। আর যখন তুমি শাস্তি পাচ্ছ, দোষী সাব্যস্ত হচ্ছ, তখন তুমি যদি কোনো প্রোটেকশন পাও, ঠিক আছে, সেটা অবভিয়াসলি আর্টিকেল 20 আন্ডারে আছে। এই অবধি সবার ক্লিয়ার হলো তো? সবাই বুঝতে পেরেছো? যদি থাকে প্রশ্ন থাকে তো আমাকে বলো। তোমাদের পড়াবো আর্টিকেল 22 তে, যখন একজন তোমাকে তোমাকে পুলিশ অ্যারেস্ট করবে কি কি প্রোটেকশন তুমি পাবে। 1 নম্বর প্রোটেকশন, পুলিশ যদি তোমাকে অ্যারেস্ট করতে আসে, তোমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে হবে, যে কিসের বেসিসে পুলিশ তোমাকে অ্যারেস্ট করছে সেটা দেখাতে হবে। 2, পুলিশ যদি তোমাকে অ্যারেস্ট করে তাহলে কোঅপারেট করতে হবে, যাতে তুমি তোমার লয়ারদের সাথে কথা বলতে পারো। পুলিশ তোমাকে দুমদাম নিয়ে চলে যাবে না, লয়ারের সাথে কথা বলার জন্য সময় দেবে, সুযোগ দেবে। আর তোমার কাছে যদি লয়ার না থাকে, সেক্ষেত্রে পুলিশকে তুমি বলবে, পুলিশ সেক্ষেত্রে গভর্নমেন্ট লয়ারের ব্যবস্থা করে দেবে, কারণ একজন সাধারণ মানুষ যে গরিব হয়, তার তো আর লয়ার হায়ার করার পয়সা থাকে না, কিন্তু কোনো কারণে সে যদি ফেঁসে যায়, তাহলে গভর্নমেন্ট লয়ার তাকে বিনা পয়সায় তার হয়ে অ্যাডভোকেসি করে। তার জন্য নালসা বলে একটা প্রতিষ্ঠান আমরা বানিয়েছি, ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি। তো এগুলো হলো ডিটেনশন বা অ্যারেস্টের ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে তাকে জেলে সাবমিট করতে হবে। এগুলো অ্যারেস্ট ডিটেনশনের ক্ষেত্রে প্রোটেকশন। মানে পুলিশ একজনকে অ্যারেস্ট করে নিয়ে দিনের পর দিন দেখে দেখতে পারে না পুলিশ কাস্টডিতে, তাকে কিন্তু কোর্টে সাবমিট করতে হবে। আর আহ, যখন মানুষকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, তখন যে সমস্ত প্রোটেকশন গুলো পাবে সেগুলো আমরা পড়বো এর পরে, সেগুলো আর্টিকেল 20 আছে। ঠিক আছে, এবার একটু দেখো। আচ্ছা, 1 মিনিট আমাকে দাও তো, 1 মিনিট দাও।
আচ্ছা, এরপর যেটা বলার, এই অবধি সবাই মোটামুটি বুঝতে পেরেছো তো? কি বলছে সুরাজ? স্যার ফোনে পিডিএফ দেখে পড়তে অসুবিধে হয়, আপনার কি কোনো বইয়ের মতো লেখা আছে? তাহলে আমি প্রিন্ট আউট করে নেবো। না, আমার বইয়ের মতো লেখা নেই। তুমি একটা কাজ করো, যেটা আমি সবাইকে বলি সুরাজ, তুমিও সেটাই করবে। সেটা হলো, তুমি যখন পিডিএফটা দেখবে না, পিডিএফটা যখন তুমি পাবে, তখন তুমি একটা খাতায় পুরো পিডিএফটা দেখে দেখে নোটটা তুলে নেবে। কারণ কি হয়, তুমি যদি প্রিন্ট আউট করেও নাও বা যদি পিডিএফটা তুমি ল্যাপটপে বা মোবাইল দেখে পড়ো, তাতে একটা মেন যেটা চ্যালেঞ্জ যেটা হয়, সেটা হলো পরীক্ষার আগের দিন তোমাকে ওই পিডিএফটা খুলে বা প্রিন্ট আউটটা খুলে পড়তে হবে। আর দীর্ঘদিন ধরে প্রিন্ট আউট পড়াটা সম্ভব নয়। ওই জন্য পুরোটা যদি খাতায় তুলে নাও, তাহলে শালিনী যেটা বলছে খাতায় লিখে রাখি, যেহেতু তোমাদের সপ্তাহে দুটোর বেশি ক্লাস তো হয় না, যেমন বৃহস্পতিবার হলো, শুক্রবার হলো, এরপর তো গোটা সপ্তাহটা তোমার ক্লাস নেই। আবার ধরো নেক্সট আমি পলিটি ক্লাস নেবো সেই পরের বৃহস্পতিবার, এক সপ্তাহ আছে। তাহলে আমি তো অনেকটা ধরে ধরে পড়াই না। ধরো ফান্ডামেন্টাল রাইট গোটা চ্যাপ্টারটা আমরা 4 দিন ধরে পড়বো, তার আগে আমরা সিটিজেনশিপ 2 দিন ধরে পড়েছি, ইউনিয়ন অ্যান্ড টেরিটরিও সম্ভবত 2 দিন ধরে পড়েছি। তাহলে অনেকটা সময় তুমি পাবে, তুমি খাতাতে লিখে নেবে। তাতে যেটা হবে, পুরো নোটটা খাতায় তৈরি হয়ে গেল। এবার খাতাটা না রিভিশন দেওয়া সোজা। পরীক্ষার আগের দিন পিডিএফ দেখে বা পরীক্ষার আগের দিন প্রিন্ট আউট করা জিনিসপত্র নিয়ে পড়তে বসাটা মুশকিল, বা মোটা একটা বই লক্ষ্মীকান্তের মতো নিয়ে বসাটাও মুশকিল। যদি তুমি তোমার খাতায় পুরো নোটটা করে নিতে পারো, তাহলে খাতাটা বারবার রিভিশন তুমি দিতে পারবে, তাতে তোমার মনে বেশি থাকবে। প্লাস তুমি আমার আমার পড়ানোর পর যদি কখনো পিডিএফটা দেখে খাতায় লেখো, খেয়াল করে দেখবে তোমার 70% পড়া ওখানেই হয়ে যাবে। তোমার মাথায় প্রায় জিনিসগুলো বসে যাবে, কারণ অলরেডি একবার আমি এক্সপ্লেন করছি, সেই এক্সপ্লেনেশন শুনছো, তোমাদের কাছে রেকর্ডিং থাকছে, সেটাও তুমি আরেকবার দেখতে পারো, এবং তারপর তুমি আবার সেইটা দেখে দেখে লিখছো। মানে মাথায় পুরো পড়াটা তোমার বসে যাবে, তোমাকে নতুন করে খুব বেশি আর রিভিশন দিতে হবে না। বুঝতে পেরেছো? একটু পরিশ্রম করতে হয় বাবু, ঠিক আছে? কারণ সরকারি চাকরি করতে গেলে তো খুব একটা মেধাবী হওয়ার প্রয়োজন হয় না, এখানে পরিশ্রমী হওয়ার খুব প্রয়োজন হয়। তুমি যদি পরিশ্রম না করো তাহলে কিন্তু হবে না। আবার উল্টো, তুমি যদি যতই মেধাবী হও, পরিশ্রম না করলে কিন্তু এখানে হবে না। এই জন্য এই জায়গাটা আমি সবাইকেই বলি, তোমাকেও বলে রাখলাম। বাকিরাও বুঝলে তো? এটা একটুখানি সবাই করবে কিন্তু, ঠিক আছে? হয়ে যাবে, কোনো অসুবিধে কিছু নেই, চিন্তার কিছু নেই। আচ্ছা, চলো নেক্সট আমরা একটু দেখি কি বলছে। তাহলে মোটামুটি এই জায়গাটা যখন তোমরা বুঝে গেলে, আমরা এবার আর্টিকেল 20-তে কি আছে বলি। আর্টিকেল 20-তে এখানে কিন্তু কনভিকশন ফর অফেন্সেস, মানে যখন তোমাকে দোষী সাব্যস্ত করা হবে, সেই ক্ষেত্রে কি কি প্রোটেকশন তুমি পাচ্ছ তার কথা এখানে বলা আছে। প্রথম প্রোটেকশন হলো নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। এবার এই কথাটার মানে কি? এই কথাটার মানেটা খুব সিম্পল। এবার তুমি বলবে স্যার এই এক্স পোস্ট ফ্যাক্টো এটা কি ইংরেজি শব্দ? না, এটা একটা ল্যাটিন শব্দ। নো এক্স পোস্ট ফ্যাক্টো ল এর মানেটা হলো, আজকে যে আইন আছে সেই আইন অনুযায়ী তোমাকে শাস্তি পেতে হবে। ধরো আজকে 2024 সাল, ধরে নাও আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি কাউকে খুন করো, তোমার 15 বছরের জেল হবে। এবার 2026 সালে এই আইনটা চেঞ্জ করে হয়ে গেল 16 বছর। এবার ধরো 2028 সালে তোমার ফাইনাল বিচার কমপ্লিট হলো, তুমি খুনটা করেছিলে কবে? 2024-এ। 16 বছর বর্তমানে, মানে 28-এ খুন করার জন্য শাস্তির মেয়াদ হলো 16 বছর। কিন্তু তুমি যখন 28-এ শাস্তি পাবে, তখন তোমাকে 15 বছরের জেলে পাঠানো হবে। তার মানেটা হলো, তুমি যখন কোনো মানে শাস্তিযোগ্য অপরাধ করছো, যখন সেই অপরাধ কমিট হচ্ছে, করছো, সেই দিনে যে আইন আছে সেই আইন অনুযায়ী তুমি শাস্তি পাবে। ওই জন্য দেখো, তোমাকে যখন শাস্তি দেওয়া হচ্ছে, তোমায় কিন্তু 16 বছর আইনে এসে গেছে, বাট তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে 15 বছর। কারণ তুমি খুনটা যেদিন করেছিলে সেই দিন কিন্তু খুন করার জন্য 15 বছরের জেলের শাস্তি ছিল, সেটাই রয়েছে। ক্লিয়ার হয়েছে? যদি 16 বছর হতো তাহলে ওটা এক্স পোস্ট ফ্যাক্টো ল হয়ে যেত, কিন্তু সেটা হয় না বলে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল বলা আছে। সবাই ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? যেদিন তুমি একটা দোষ করছো সেই দিনে যা শাস্তি, সেই অনুযায়ী তুমি শাস্তি পাবে। যখন শাস্তি দেওয়া হচ্ছে তখন কি শাস্তি, সেটা আমি দেখবো না, যেদিন তুমি দোষ করছো সেই অনুযায়ী পাবে। মানে ফর এক্সাম্পল, ধরো আজকে ট্রিপল তালাক আইন এসে গেছে, অর্থাৎ কেউ যদি 3বার তালাক বলে অ্যারেস্ট, মানে ডিভোর্স দেওয়ার চেষ্টা করে, তাকে অ্যারেস্ট করা হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, এখন তুমি যদি সেই ট্রিপল তালাক আইন এসে গেছে বলে 75 সালে বা 85 সালে কে ট্রিপল তালাক দিয়েছো তাকে গিয়ে অ্যারেস্ট করো, সেটা কি কোনো মানে হয়? তার তো কোনো মানে নেই। কারণ
এই যে ট্রিপল তালাকের শাস্তিটা, সেটা অ্যাপ্লিকেবল যেদিন থেকে আইনটা এসছে সেদিন থেকে। 15 বছর আগে যখন কেউ ট্রিপল তালাক দিয়েছিল, তখন তো আমাদের দেশে কোনো ট্রিপল তালাক রিলেটেড আইনের শাস্তি ছিল না। তো ন্যাচারালি এটা কোনো প্রশ্ন নেই। পানিশমেন্ট রিডিউস করা হয় কেন কারোর কারোর? স্যার, পানিশমেন্ট রিডিউস করা প্রথমত হবে কেন, তার কোনো ফিক্সড উত্তর নেই। এটা সম্পূর্ণভাবে জুডিশিয়ারি ঠিক করে। তবে যদি বলো তথাকথিতভাবে যেটা হয়, কেউ যদি জেলের ভেতরে একদম মানে ধরো তাকে হয়তো 15 বছরের জেল দেওয়া হয়েছে, কিন্তু সে খুব মার্জিত ব্যবহার করছে, সে জেলে বাকিদের সাথে ভালো করে কাজ করছে, কোঅপারেট করছে, ঠিক আছে, সে হয়তো অ্যাকচুয়ালি আমরা যখন একজন মানুষকে জেলে পাঠাই, এটাকে জেল বলা হয় না। আমি জানি না তোমরা কেউ দেখেছো কিনা, এটা প্রপার বাংলা হলো সংশোধনাগার, সংশোধন করার জায়গা। এবার কেউ যদি আগে থেকেই সংশোধিত নিজেকে করে দেয়, সে যদি খুব ভালো আচরণ করে, হয়তো দেখা গেল সে ভেতরে সবাইকে গীতার পাঠ শোনাচ্ছে বা কাউকে কিছু পড়াচ্ছে, বাচ্চাদেরকে, যদি কেউ অ্যারেস্টেড হয়ে থাকে, সবার সাথে খুব ভালোভাবে মিশছে, খুব ভালো ব্যবহার, তখন যদি পুলিশের মনে হয়, জুডিশিয়ারির মনে হয় যে ঠিক আছে, 15 বছরের দরকার নেই, একে আমরা 10 বছরের মাথায় ছেড়ে দেবো, সেই ক্ষেত্রে সেটা হতে পারে। কারণ একজন মানুষকে জেলে ঢোকানো হয় তাকে সংশোধন করানোর জন্য, ওই জন্যই ওটাকে সংশোধনাগার বলে। এরকম ক্ষেত্রে কিছু কিছু কন্ডিশনে শাস্তি কমানো যেতে পারে, বাট সবসময় যে কমবে এমনটা নয়। নো এক্সপোজ ফ্যাক্টর, সবাই বুঝতে পেরেছো তো? সবাই ক্লিয়ার হয়েছে তো? একটু আমাকে বলো। আচ্ছা, এবার দেখে নাও আর একটা আছে, সেটা হলো নো ডাবল জিওপার্ডি। এই কথাটার মানে হলো একই দোষের জন্য তুমি দুবার শাস্তি পাবে না। আচ্ছা ধরো তুমি একজন মানুষকে খুন করেছো, তার নাম এ, একে খুন করার জন্য তুমি 15 বছর জেল খেটে এসছো। 2020-তে খুন করেছো, 2022-এ তোমার শাস্তি হয়েছে, তারপর 15 বছর, মানে 2037 অব্দি তুমি জেল কেটেছো। এবার 2037-এ তুমি যখন বাড়ি ফিরে এলে, তোমাকে আবার এ কে খুন করার জন্য পাঠানো হলো জেলে। হবে না, কারণ তুমি এ কে খুন করার জন্য অলরেডি শাস্তি পেয়ে গেছো। এবার তুমি যদি বাড়ি ফিরে এসে আর একজন ব্যক্তি বি কে খুন করো, তুমি আবার নতুন একজনকে খুন করেছো, সেক্ষেত্রে আবার শাস্তি পাবে। আমি বলেছি একই দোষের জন্য তুমি দুবার শাস্তি পাবে না, মানে এ কে খুন করেছো বলে তুমি একবারই শাস্তি পাবে। এবার তুমি যদি ফিরে এসে আবার বি কে খুন করো, অন্য একজন ব্যক্তিকে খুন করো, তুমি আবার শাস্তি পাবে। আবার 15 বছর পর তুমি যদি ফিরে এসে বি কে খুন করার জন্য আর দ্বিতীয়বার শাস্তি পাবে না, তখন আবার যদি অন্য কোনো ব্যক্তিকে খুন করো আবার শাস্তি পাবে, আর যদি কাউকে খুন না করো আর শাস্তি পাবে না। ক্লিয়ার? বোঝা গেছে? নো ডাবল জিওপার্ডি। বলো প্রীতম, বলো। হুম। হুম। না 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 না, বলছি ব্যাপারটা, যখন সে 2020-তে তুমি খুন করেছো, তার বিচার হয়েছে 2032। এবার বিচার যখন তোমার চলছে, তখন যে তোমাকে জেলে রাখতে হবে এমন কোনো মানে নেই। ধরো তুমি খুন করেছো এবং পুলিশের কাছে এই মুহূর্তে প্রমাণ আছে, তখন জুডিশিয়ারি তোমাকে বলবে যে পুলিশ কাস্টডি, তোমাকে পিসি দেয়া হলো। আদারওয়াইজ তোমাকে জুডিশিয়ারি কিন্তু ছেড়েও দিতে পারে, যেটাকে আমরা বলি বেল। তোমাকে বেল দেওয়া হয়েছে মানে যে তোমাকে নির্দোষ বলে দেওয়া হয়েছে তা নয়। বেল দেওয়া হয়েছে মানে তোমার কাছে এই মুহূর্তে পুলিশের কাছে কোনো প্রপার প্রমাণ নেই যে তোমাকে জেলে রাখা যাবে, সেই জন্য তোমাকে বেল বেল দিয়ে দেয় এবং বলা হয় তুমি যদি স্টেশনের মানে ট্রেনের, স্টেশন ট্রেন বলছি, তুমি যদি ওই পার্টিকুলার মানে পুলিশের থানার অঞ্চলে যাও, সেক্ষেত্রে পুলিশের পারমিশন নিয়ে তোমাকে যেতে হবে। তুমি একটা বিদেশ গেলে, সেক্ষেত্রে পারমিশন নিয়ে তোমাকে যেতে হবে, আদারওয়াইজ তোমাকে, তুমি বাড়িতে থাকতে পারো। তাই তুমি একটা ট্রায়াল যখন চলছে, বিচার যখন চলছে, তখন যে তুমি জেলেই থাকবে, পুলিশ কাস্টডি তোমার থাকবে এমন কোনো মানে নেই। তুমি বলবে স্যার পার্থ চ্যাটার্জি কেন উনি জেলে আছেন? এই কারণে উনি জেলে আছেন কারণ উনি একটা দুর্নীতির সাথে যুক্ত, সেটা প্রায় প্রমাণিত হয়ে গেছে। কারণ শিক্ষা দপ্তরের খাম থেকে টাকা পাওয়া গেছে, এটা নর্মাল সাদা খাম থেকে পাওয়া গেলে কিন্তু ব্যাপারটা অত ইজি হতো না প্রমাণ করা। তো ন্যাচারালি যেহেতু অনেকটা প্রমাণ পেয়ে যাওয়া গেছে এবং অনেকগুলো প্রমাণ আছে, তাই ওনাকে কিন্তু এখনো ছাড়া হয়নি। আদারওয়াইজ তুমি কিন্তু বেল কাস্টডি পেয়েও যেতে পারো, তোমাকে যে জেলেই থাকতে হবে এমন কোনো মানে নেই। আর যখন তুমি মানে ফাইনাল কনভিক্ট হবে, দোষী সাব্যস্ত হবে, সেই সময় যে মানে সেই সময় তোমাকে, তুমি যে দোষ করেছিলে সেই দোষ করার সময় যে শাস্তি ছিল সেই অনুযায়ী তোমাকে আবার মৃত্যু করে শাস্তি পেতে হবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? একদম।
হ্যাঁ, কারণ দেখবে অনেক, যেমন রাহুল গান্ধী তুমি জানো এখন রাহুল গান্ধী কিন্তু এতে আছে, বেলে আছে, ঠিক আছে। তারপর এই অরবিন্দ কেজরিওয়াল এখন বেলে আছে। বেশিরভাগ লোকজনই বেল পেয়ে যায়, প্রথমেই হয়তো পায় না, বাট পিছু পরে পেয়ে যায়। তাই কিন্তু এমন নয় বেল পাওয়া মানে যে তার বিচার শেষ হয়ে গেছে, বেল পাওয়া মানে কিন্তু তার বিচার হচ্ছে, তাকেও কিন্তু কোর্টে হাজিরা দিতে যেতে হবে, এবং বিচারের পরে সে যদি শাস্তিটা সে পায়, সে শাস্তি ভোগ করবে, যদি সে শাস্তি না পায় তাহলে তাকে রিলিজ করে দেওয়া হবে। আর একটা আছে হলো নো সেলফ ইনক্রিমিনেশন, তুমি নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দিতে পারবে না। ধরো পুলিশ একটা তোমাকে ফাঁসি দিল, ঠিক আছে, হয়তো দেখা গেল যে কোনো নেতা খুন করেছে, পুলিশ তখন দেখলো যে না, নেতাকে তো অ্যারেস্ট করা যাবে না, শাসক দলের ঘনিষ্ঠ নেতা, বা পুলিশ তোমাকে হাতের কাছে পেয়ে অ্যারেস্ট করে নিল। এবার পুলিশ তোমাকে মারধর করছে, আর পুলিশ বললো যে শুনুন, আপনাকে কিছু করতে হবে না, আপনি কেস খেয়ে গেছেন, আপনাকে আমরা ধরে নিয়েছি, আপনি শুধু একটুখানি যখন বিচারালয় হবে সেখানে একটু বিচার করবে, এবং বিচার করে বলবে, আচ্ছা একটা মিনিট দাঁড়াও তো। হ্যাঁ স্যার, বলুন। আজকে না, নেক্সট উইক থেকে, মানে আমি ওই জুলাই মাস, যে জুলাই মাস থেকে শুরু হবে। হ্যাঁ, আজকে আমার ওই ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, আর আমি নেক্সট উইক থেকে শুক্রবারও ক্লাস নেব। হ্যাঁ, ঠিক আছে, কনগ্রাচুলেশন স্যার। ওদেরকে আমি বলে রেখেছি, আমি আরেকবার বলে দিই, অসুবিধা নেই, আমি ওদেরকে বলেছি যে জুলাই মাস থেকে আমি শুক্রবারও নেব। ঠিক আছে, হ্যাঁ স্যার, ওকে ওকে। হ্যাঁ, তো এখানে যেটা বলার সেটা হলো নো সেলফ ইনক্রিমিনেশন, মানে ধরো এমন হলো যে, ধরো তুমি তুমি কাউকে খুন করোনি, কিন্তু কোনো একজন নেতা, ধরো সে একজনকে খুন করেছে, আর পুলিশ কি করলো, নেতাকে বাঁচানোর জন্য তোমাকে আলটিমেট বালিকা বাগড়া বানিয়ে তোমাকে তুলে নিল, করে তোমাকে ফাঁসি দিল। এবার ন্যাচারালি এখানে যেটা হবে, তো কিছুদিন পরে যখন তোমার বিচার হবে, পুলিশ তোমাকে বললো, তুমি শুধু একটা কাছে কথাই বলবে, যে তুমি গিয়ে বলবে আমি খুন করেছো, আমি খুন করেছি। এবার তুমি যেই আদালতে গিয়ে বললে, দেখলে যে তুমি তো বড়সড় কেস খেয়ে গেছো, পুলিশ তোমাকে এমনি তো ছাড়বে না, তুমি বললে স্যার আমি খুন করেছি, তখন কোর্ট তোমাকে বলবে আচ্ছা আচ্ছা আপনি খুন করেছেন, কিন্তু আপনি যদি খুন করেও থাকেন, সেটা পুলিশকে প্রমাণ করতে হবে, আপনার কথায় কিছু প্রমাণ হবে না। ব্যাপারটা বুঝতে পারছো কি বলতে চাইছি? তুমি মুখে বলছো আমি খুন করেছি, পুলিশ বলবে না, আপনার কথায় কোনো প্রমাণ হবে না, কারণ তুমি যদি নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দাও, সেটা জুডিশিয়ারির কাছে অ্যাকসেপ্টেড নয়। পুলিশকে প্রমাণ দিতে হবে, পুলিশকে আইন মেনে প্রমাণ দিতে হবে, পুলিশ যদি সেটা দিতে পারে অ্যাজ এ চার্জশিট তোমার বিরুদ্ধে, তবেই তুমি দোষী প্রমাণিত হয়ে শাস্তি পাবে, আদারওয়াইজ নয়। ক্লিয়ার করতে পারলাম? এই জন্য ওই যে লাই ডিটেক্টর টেস্ট, তোমরা শুনেছো লাই ডিটেক্টর টেস্টের নাম, এগুলো কিন্তু পুলিশ নর্মালি করতে পারে না। তোমরা ওই সিনেমাটা দেখেছো, দৃশ্যম, অজয় দেবগানের? সেখানে যখন ওই গাইকন্ডে বলছে যে আমি লাই ডিটেক্টর টেস্ট করবো ফ্যামিলির, তখন টাবু বলছে আরে কি করে টেস্ট করবে, কি করে টেস্ট করবে, কারণ টেস্ট করার জন্য তো আদালতের থেকে পারমিশন নিতে হবে, আর এখন যদি আদালতের কাছে যাই, এখন আদালতকে আগে প্রমাণ করতে হবে, আদালতের সামনে আগে প্রমাণ করতে হবে যে এই ফ্যামিলি মিথ্যা কথা বলছে, তখনই আদালত লাই ডিটেক্টর টেস্ট করার জন্য মানে পারমিশন দেবে। আর এই ফ্যামিলি যে মিথ্যে কথা বলছে সেই প্রমাণটা আমাদের কাছে নেই, আমাদের মনে হচ্ছে এরা মিথ্যে কথা বলছে, এই মনে হওয়াতে আমরা লাই ডিটেক্টর টেস্টের অনুমতি পাবো না। এবার তুমি বলবে স্যার লাই ডিটেক্টর টেস্ট কেন করতে দেয় না? এই কারণেই করতে দেয় না, কারণ লাই ডিটেক্টর টেস্ট করা মানে একজন মানুষের রাইট টু প্রাইভেসি ভায়োলেট হওয়া। তাই জন্য আদালতের অনুমতি ছাড়া পুলিশ কারো লাই ডিটেক্টর টেস্ট করতে পারে না। আমি কি তোমাদের বোঝাতে পারলাম? কিছুই না, তোমার শরীরের ভেতরে একটা লিকুইড ঢুকিয়ে দিল, এবার তুমি অবচেতন মনে সমস্ত কথা বলতে থাকবে। এবার ধরো তুমি একটা খুন করেছো, এবার তোমার শরীরে যখন আমি লাইট মানে লিকুইডে ঢোকালাম, তুমি তখন বলবে আমি ছোটবেলায় স্কুলে যেতাম, আমি মাংস ভাত খেয়ে স্কুলে যেতাম, আমি আমার বাবার কাছে মার খেতাম, আমার মা আমাকে খুব ভালোবাসতো। পুলিশের তো এগুলো জানার কোনো প্রয়োজন নেই, তুমি খুন করেছো কিনা সেটা পুলিশ জানতে চায়। আর তোমার কাছে যেই লাই ডিটেক্টর টেস্ট হবে, তুমি ছোট থেকে কিছু বলতে শুরু করবে, কারণ তুমি তো অবচেতন অবচেতন মনে অজ্ঞানের মতো করে আছো, আর তুমি বলছো, তাহলে আলটিমেট কি, তুমি এমন কিছু কথাও বলতে পারো যেটা পুলিশের জানার অধিকার নেই, কারণ পুলিশ তোমার পেট থেকে কথা আদায় করবে খুন রিলেটেড। তুমি ছোটবেলায় কি খেয়েছো, তুমি কার সাথে ঘুমোতে, তুমি কখন স্কুলে যেতে, সেটা পুলিশে জেনে লাভ কি, সেটা তো তোমার ব্যক্তিগত জীবন। সেটা যদি পুলিশ জানতে চায় এই লাই ডিটেক্টর টেস্টের মাধ্যমে, তাহলে তো পুলিশ তো রাইট টু প্রাইভেসি ভায়োলেট করছে। আমি কি বোঝাতে পারছি?
তাই জন্য এই কাজগুলো করা যায় না আদালতের অনুমতি ছাড়া। তোমরা দেখবে আরো এরকম হয়, লাই ডিটেক্টর টেস্টের মতো আরো হয়, ওটাকে ডিএনএ ম্যাপিং বলে একটা আছে, হয়তো অনেকে শুনেছো এগুলোর নাম। এগুলো করা যায় না আদালতের পারমিশন ছাড়া। আদালত পারমিশন দিলে তবেই করা যেতে পারে, কারণ সেটাও শুধুমাত্র আর্টিকেল 20 ক্লজ থেকে ভায়োলেট করছে তা নয়, ওটা তোমার রাইট টু প্রাইভেসিকেও ভায়োলেট করছে। ক্লিয়ার করতে পারলাম? দারুণ ইন্টারেস্টিং জিনিস কনস্টিটিউশন। যেদিন যেদিন ডাব্লিউবিসিএস এর জন্য কনস্টিটিউশন পড়বি না, এত কিছুই না, ওপর ওপর পড়ে বেরিয়ে যাচ্ছি, সেদিন শুধু দেখবি কাকে কনস্টিটিউশন বলে। এত ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ একদমই তাই। ঠিক আছে, এগুলো দারুণ জিনিস, পড়তে খুব ভালো লাগবে। ঠিক আছে, এখন তো বলো। হুম হুম। আমি জানি না তুই কি করছিলি মামনি, বা হয়তো অন্য কিছু করছিলি, একটু আগে সেম কোশ্চেন প্রীতম করেছে। প্রীতম এই সেম কোশ্চেন একটু আগে করেছে। কতক্ষণ আগে করলো প্রীতম? বোধহয় 10-12 মিনিট আগে করেছে, একটু বেশি হবে। দেখো, যখন তুমি রায় পেতে পেতে দেরি হচ্ছে, মানেটা কি? তোমার তখন বিচার চলছে। এবার বিচার যখন চলছে তখন কিন্তু টানা তোমাকে জেলে রাখা হবে না, হয়তো কিছুদিন, মানে পুলিশ কাস্টডি তুমি তখনই পাবে যদি তোমার বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ প্রমাণ থাকে, আদারওয়াইজ কিন্তু তোমাকে বেল দিয়ে দেওয়া হবে। এবার ধরো তোমাকে 3 বছরের জন্য পুলিশ কাস্টডি দেওয়া হয়েছে, মানে তুমি অলরেডি 3 বছর জেল খেটে নিয়েছো, কারণ কি তোমার এগেনস্টে প্রমাণ আছে, তাই জন্যই তুমি খাটছো, আদারওয়াইজ তুমি তো বেলে থাকতে। কারণ যতক্ষণ না তুমি দোষী প্রমাণিত হচ্ছ, ততক্ষণ আমি তোমাকে কি করে জেলে রাখতে পারি, কি করে পুলিশ কাস্টডি দিতে পারি? তার মানে কি জুডিশিয়ারি যদি তোমার এগেনস্টে পুলিশ কাস্টডি দেয়, হ্যাঁ বলছি বলছি, আমি তোর প্রশ্নের উত্তরটা বলছি, তোর প্রশ্ন উত্তরটা বলছি। এবার ধর, এমন দেখা গেল যে তুই এমনই তোর বিরুদ্ধে প্রমাণ আছে যে 3 বছর তোকে জেল জেল খাটিয়ে জেলে রাখা হয়েছে, পুলিশ কাস্টডি দেওয়া হয়েছে 3 বছর, এবং তারপর তোর 14 বছরের জেল হয়েছে। সেই ক্ষেত্রে যেহেতু তুই 3 বছর টানা জেল খেটে ফেলেছিস, একটা দিনের জন্য বেল পাসনি, সেক্ষেত্রে তোকে শাস্তিটা আরো 11 বছর ভোগ করতে হবে। কিন্তু যদি এমন হয় যে তুই 3 বছরের মধ্যে 2 বছর পুলিশ কাস্টডিতে ছিলি, 1 বছর জেলে ছিলি, সেক্ষেত্রে তোকে 12 বছর জেল খাটতে হবে। বুঝতে পেরেছিস? পুলিশ কাস্টডির ডেট অ্যাড হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ পুলিশ কাস্টডি পায় না। যেমন পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে কেন হয়েছে? কারণ পার্থ চ্যাটার্জি, তোরা বলিস পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকা পাওয়া গেছে, কার ফ্ল্যাট থেকে টাকা পাওয়া গেছে সেটা ইম্পর্টেন্ট নয়, কত টাকা পাওয়া গেছে সেটাও ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো এটাই যে টাকাটা পাওয়া গেছে, সেই টাকাটা যে খাম থেকে পাওয়া গেছে সেটা হলো আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের খাম, অর্থাৎ মানুষের টাকা নিয়ে নয় ছয় হয়েছে। কারণ তোরা জানিস সরকারের নিজস্ব টাকা কিছু থাকে না, মানুষের টাকায় সরকার চলে। এবার মানুষের টাকা নিয়ে যদি তুমি নয় ছয় করো, তার মানে এটা কি দাঁড়ায়? তুমি একজন যথেষ্ট বড় করাপ্ট দুর্নীতিবাজ। আমি কি বোঝাতে পারছি কি বলতে চাইছি? নাহলে একটা লোক 1.5 বছর ধরে টানা জেল খেয়ে যাচ্ছে কেন? বেল পাচ্ছে না কেন? লোকে খুন করে বেল পেয়ে যায়, আর এ সেখানে একটা চুরি করে কেন বেল পাচ্ছে? কারণ এ সাধারণ চুরি করেনি, এর চুরিটা হলো মানুষের টাকা নিয়ে চুরি, আর কারণ আমাদের ট্যাক্সের টাকা নিয়ে নয় ছয় হয়েছে। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? এটা কিন্তু সাধারণ চুরি নয়, এটা একটা ওয়ান কাইন্ড অফ অসাধারণ চুরি বলতে পারো। তাহলে আর্টিকেল 20 3টে ক্লজ সবাই বুঝতে গেলে? ক্লিয়ার হলো? হুম। না, কনফিউশন কিছু নেই, ব্যাপারটা আমি বলছি। ধরো তোমার বিচার চলছে। এবার বিচার চলছে মানে কি, একটা আইন তো তোমাকে অ্যারেস্ট করা হয়, আমাদের তো অনেক আইপিসি সিআরপিসি ধারা আছে। ধরো তোমাকে এখন অ্যারেস্ট করা হয়েছে, তখন 312 নম্বর আইপিসি তে তোমাকে অ্যারেস্ট করা হয়েছে। এবার আইপিসি মানে ইন্ডিয়ান পিনাল কোড, সেগুলো তোমার পড়ার দরকার নেই। কিন্তু ধরো যে ধারায় তোমাকে অ্যারেস্ট করা হয়েছে, সেখানে বলা আছে যে তোমার বিরুদ্ধে যত প্রমাণ আছে সেটা কিন্তু পুলিশকে
1 বছরের মধ্যে তোমার বিরুদ্ধে চার্জশিট দিতে হবে। এবার 1 বছর ধরে তোমার বিচার পড়ার পর পুলিশকে, মানে এখানে পুলিশ কেন, এক্সিকিউটিভও হতে পারে, এখানে সিবিআই ইডিও হতে পারে, তখন জুডিশিয়ারি বলবে সিবিআই আপনার কাছে কিছু প্রমাণ আছে, আপনি যেই ব্যক্তিকে অ্যারেস্ট করেছেন 1 বছর ধরে বিচার চলছে, প্রমাণটা কোথায়? এবার তো আপনাকে প্রমাণ দিতে হবে, কারণ আইন অনুযায়ী আইনে বলা আছে 1 বছরের মধ্যে প্রমাণ দিতে হবে, আপনি দিন। তখন যদি সিবিআই বলে স্যার আমার আরো টাইম লাগবে, বা পুলিশ বলে আমার আরো টাইম লাগবে, তখন সেটার মান্যতা পাবে না। কারণ আইন অনুযায়ী, যে আইনে তোমাকে অ্যারেস্ট করা হয়েছিল সেই আইন অনুযায়ী 1 বছরে তোমার বিরুদ্ধে, মানে তোমার সাক্ষী দেওয়া, মানে তোমার বিরুদ্ধে চার্জশিট দেওয়াটা প্রয়োজন ছিল, পুলিশ সেটা করতে পারেনি, তার মানে পুলিশ তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি। সেই ক্ষেত্রে 1 বছর পরে তোমাকে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হবে, রিলিজ করে দেওয়া হবে। উল্টে তুমি তখন পুলিশের বিরুদ্ধে মানহানি মামলা করে বলতে পারো আমি নির্দোষ, তাও পুলিশ আমাকে ফাঁসিয়ে 1 বছর ধরে আমাকে, মানে আমার সাথে যা করেছে অন্যায় করেছে করে, তুমি পুলিশের চাকরি খেয়ে নিতে পারো। বোঝাতে পারলাম? হ্যাঁ, এবার ধরো এমন কিছু কিছু আইন আছে সেখানে 6 মাসের মধ্যে চার্জশিট দিতে হবে। কিন্তু দেখো, সিম্পল ব্যাপার, এটা সবসময় মাথায় রাখবে, যদি পুলিশ তোমাকে অ্যারেস্ট করে তোমার দায় নয় নিজেকে নির্দোষ প্রমাণ করার, পুলিশের দায় তোমাকে দোষী প্রমাণ করার। আর পুলিশকে দোষী প্রমাণ করতে হবে যে আইনে তোমাকে পুলিশ অ্যারেস্ট করছে, আইপিসি সিআরপিসি যে ধারায় তোমাকে পুলিশ অ্যারেস্ট করছে সেই অনুযায়ী তোমাকে পুলিশকে চার্জশিট দিতে হবে। পুলিশ যদি চার্জশিট না দেয় তাহলে কিন্তু জুডিশিয়ারি কিছু করার নেই। তোদের মনে থাকবে যে যখন এই শিক্ষা দুর্নীতি মামলা চলছে তখন অমৃত সিনহা বা রাজশেখর মান্থা বা ইভেন অভিজিৎ গাঙ্গুলি পর্যন্ত তারা বারবার সিবিআই কে বলতো আর কতদিন সময় লাগবে, কবে আসল চোরটাকে ধরবে। আর অনেকে বলতো যে সিবিআই ইডির সাথে অ্যাকচুয়ালি একটা গট-আপ হয়ে গেছে তৃণমূলের, মানে দিদি মোদি সেটিং হয়ে গেছে, ওই জন্যই সিবিআই ইডি আসল যারা চোর তাদেরকে ধরছে না। মনে পড়ছে? এই ক্ষেত্রে কিন্তু জুডিশিয়ারি চাইলেও কিছু করতে পারবে না, কারণ আলটিমেট এক্সিকিউটিভের কাজ হলো ইনভেস্টিগেশন করে ধরা, সিবিআই এর কাজ হলো ধরা। জুডিশিয়ারি কি করবে? জুডিশিয়ারি শুধু তুই যখন সিবিআই ধরে আনবে তখন সে যে দোষ করেছে সেই অনুযায়ী জুডিশিয়ারি তাকে শাস্তিটা দেবে, জুডিশিয়ারি কিন্তু ধরতে পারবে না। আমি বোঝাতে পারছি? ধরতে কিন্তু এক্সিকিউটিভকেই হবে, সিবিআই ইডি পুলিশকেই ধরতে হবে, প্রমাণ কিন্তু সিবিআই ইডি পুলিশকেই করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, চলো তাহলে মোটামুটি আজকে এই অবধি থাকলো। তোমাদের নেক্সট দিন আর্টিকেল 21 থেকে শুরু করব। এমনিতে মোটামুটি ভাল লাগছে পড়ে, যারা নতুন পড়ছো অনেকদিনই ক্লাস হলো তো একটু ইন্টারেস্ট পাচ্ছ, একটু কনফিডেন্স আসছে, একটু বলো, সবাই থেকে একটু শুনি। অনেকের থেকে তো কথাই হয় না, নতুন ছেলেমেয়েদের থেকে তো একদম কথা হয় না। মোটামুটি ভাল লাগছে? দেখো এই কিছুই নয়, এখন যেটা বলছি এটা খুব ওপর ওপর বলছি, ঠিক আছে? যদি পসিবল হয়, মনে হয় আরো ভালো করে শিখবে, ডাব্লিউবিসিএস এর ক্লাসটা একটু জয়েন করো। মিরাজ স্যার বোধহয় এখন নেই, উনি বোধহয় কিছুদিনের জন্য বাইরে গেছেন, আবার চলে আসবে, তাহলে একটু কথা টথা বলে জয়েন করে যাও, বুঝলে? কারণ ডাব্লিউবিসিএস এর ক্লাসে অনেক ডেপথে পড়তে পারবো, এখানে তো এত ডেপথে পড়ানোর সুযোগ বা সুযোগও নেই, সময়ও নেই বলতে পারো, কারণ ন্যাচারালি এটা তো আলটিমেট আমাদের যে একদিনের এক্সাম তার পরীক্ষা, সেই কারণে মানে তার ক্লাস এটা। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, নেক্সট দিন আমরা এটার পর থেকে কন্টিনিউ করব। ফান্ডামেন্টাল লাইটটা একটু স্লোলি এগোতে হবে, কারণ একটু কঠিন তো, একটু জিনিসটা বোঝার ব্যাপার আছে, বাট এরপর থেকে আবার আমরা ফাস্ট এগোবো, অসুবিধে কিছু নেই। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে। আর রেকর্ডিং আমি ইদ্রিস স্যারকে দিয়ে দিচ্ছি, উনি সবাইকে ফরওয়ার্ড করে দেবেন। আমি অলরেডি কালকের ক্লাস অব্দি সবটাই দিয়ে দিয়েছি, আজকে রাতে আজকের ক্লাসটাও দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, বলো। তাহলে এখন কি করব? এখন তুই কিছুদিন পরে পাঠাবি রেকর্ডিংটা? ঠিক আছে, পিডিএফ গুলো দিয়ে দাও। আর আমি রেকর্ডিং গুলো তো যেমন তোমাকে পাঠাচ্ছি তেমন আমি মিরাজ স্যারকেও পাঠিয়ে রাখছি। তো উনি যদি এখন ব্যস্ত থাকেন, কিছুদিন পরে তো নিশ্চয়ই আবার টেলিগ্রামে লগ ইন করবেন, তো তখন দেখতে পাবেন, তখন উনি সবাইকে ফরওয়ার্ড করে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম পিডিএফ গুলো অ্যাটলিস্ট দিতে থাকো, ওটা পড়তে থাকুক, তারপর ফিরে আসার পর রেকর্ডিং গুলো পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স, সত্যি কথা বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স এ রেকর্ডিং এর খুব একটা প্রয়োজন হবে না। কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে রেকর্ডিং যদি প্রয়োজন হয় পলিটিক্যাল সায়েন্সই প্রশ্ন হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এ একবার লাইভ ক্লাস দেখে নিলে আমি যা যা আলোচনা করার করে দিলাম, তারপর পিডিএফ দেখে খাতায় তুলে নেবে বা নিজেরা পড়ে নেবে, যায় আসে না।
কোয়ালিটিতে একটু হয়তো রেকর্ডিংটা পরে প্রয়োজন হতে পারে। লাইভ ক্লাস তো তোমরা দেখছো, পিডিএফটা আপাতত পড়ো, তারপর স্যার এসে গেলে আবার একটু ফরওয়ার্ড করে দিতে বলবে। আর আমি এমনিতেও ফরওয়ার্ড করে রাখছি মিরাজ স্যারকে, এই একে আমাদের কি বলে ইদ্রিস স্যারকে করে রাখছি, অসুবিধা কিছু হবে না। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট।